আসলে ছোট্ট শিশু আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। এই 7 দিন হসপিটালে আমরা দেখেছি ওর অবস্থার, আমরা মাঝে আশা করেছিলাম ওর অবস্থার পরিবর্তন হবে, ওকে সামরিক হাসপাতালে যখন শিফট করা হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়নি। 3 ধরনের সমস্যা এক হয়ে ও এত এই দুনিয়াতেই এত কষ্ট নিয়ে ওর এই ছোট্ট শরীর আসলে এই যন্ত্রণা সহ্য করতে পারেনি। আর এই দায় আসলে আমাদের সবারই। আসিয়াকে আমরা চেয়েছিলাম যে আসিয়া ফিরে আসুক আমাদের মাঝে। আমরা এটাও ভেবেছিলাম যে আসিয়ার ধর্ষকের বিচার দেখে যাক, আর এই বাংলায় আরও যত ধর্ষক আছে সবার বিচার হোক, আসিয়া দেখে যাক সব কিছু। কিন্তু আসিয়া বিচার পায়নি, আর আমরা এখানে সবাই এসেছি আজকে আসিয়ার ধর্ষকের যেন বিচার হয় এটা নিশ্চিত করার জন্য। এই রাষ্ট্রের কাছে আমরা এই আবেদন নিয়ে এসেছি আবারও। আসলে আমরা হচ্ছে যে ঘটনা তো পুরোপুরি জানি না, যতটুকু জেনেছি যে আসিয়ার বোন বলেছে আর কি তার সাথে তার শ্বশুর তার শ্লীলতাহানির চেষ্টা করেছে বা তাকে ধর্ষণের চেষ্টা করেছে, এই ধরনের একটা কথা শুনেছি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমরা আসিয়ার ঘটনা থেকে ওই সাইডে দেখছি না, ওইভাবে দেখছি না, তো সেই হিসেবে আর কি। জি ভাই, বুঝিনি। সঠিক বিচারের জন্যই আজকে আমরা সবাই একসাথে নেমেছি। আসিয়া যেন এই দুনিয়ায় দেখে যেতে পারেনি, কিন্তু পরকাল থেকে সে যেন তার বিচারটা দেখতে পারে। আর আসিয়া ছাড়াও আমাদের গ্রামে গঞ্জে শহরে যে কোনো জায়গায় আমরা দেখছি প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে, যেমন পিতা দ্বারা নিজের কন্যা ধর্ষণের ঘটনা থেকে শুরু করে মাদ্রাসায় শিক্ষক দ্বারা হচ্ছে। তাছাড়া প্রতিদিন বিভিন্ন সাইবার বুলিং থেকে যৌন হয়রানি, আমরা এই ধরনের একাধিক ঘটনা প্রতিদিনই দেখতে পাচ্ছি। তো এই সবগুলো ঘটনা, এই নারীর প্রতি এই সহিংসতা বন্ধ করার জন্যই আজকে আসলে আমরা এসেছি। আসিয়া আমাদেরকে বাধ্য করেছে এখানে আসার জন্য, ওর বিচার চাওয়ার জন্য। আমরা আসলে লজ্জিত, আমাদের রাষ্ট্রের লজ্জিত হওয়া উচিত আসলে। করার জন্য ধর্ষণ হয়, এই ধরনের ভুল যে ধারণাগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রচারণা চালাতে হবে। আমাদেরকে মানুষকে বুঝাতে হবে যে ধর্ষণ যে করে এই দায় শুধুমাত্র তার বিকৃত মানসিকতার, এবং এই ধরনের সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে আমরা মনে করি যে ধর্ষণের হার কমিয়ে আনা সম্ভব। এবং এই যে সচেতনতা তৈরিতে এতে সাধারণ মানুষ, রাষ্ট্র, সরকার এবং এর পাশাপাশি ধর্মীয় যে লিডাররা আছেন তাদেরও আমরা মনে করি এই সচেতনতা তৈরির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখতে পারে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং আমরা চাই এটা আইনি বিচার প্রক্রিয়ার মাধ্যমে হয়, কারণ কোনো ধরনের মব জাস্টিস আমরা সাপোর্ট করি না। এবং আমাদের একটাই দাবি ছিল যে আমরা চেয়েছি একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে দ্রুততম সময়ে সর্বোচ্চ বিচার যেন নিশ্চিত করা হয় ধর্ষকদের। তাই আইনি যে জটিলতা আছে, আইনি যে দীর্ঘসূত্রিতা আছে, এইটা যেন তারা না করেন এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারটা নিশ্চিত করেন, এইটাই আমাদের দাবি। অবশ্যই দীর্ঘসূত্রিতার কারণে আপনি দেখবেন যে বিচার প্রক্রিয়াটা আরও বেশি ইনফ্লুয়েন্সড হয়। এবং এখান থেকে আমরা দেখেছি এর আগেও যে অনেক ধর্ষক বেরিয়ে গেছেন, তারা জেল থেকে পরে বেরিয়ে গেছেন। এবং আমাদের এখানেই একটা কনসার্ন যে যখন কোনো একটা অপরাধী যে সুনিশ্চিত এবং তাকে জেলে রাখা হয়েছে, ধরা হয়েছে, তাহলে কেন দীর্ঘসূত্রিতা? তার যেহেতু আমার প্রমাণ আছে, সব কিছু আছে, তাহলে আইনি জটিলতায় আমার কেন পড়তে হবে? আর আপনি দেখবেন এই আইনি জটিলতার কারণে কিন্তু এই পরিবারগুলো ধর্ষণের বিচার চাইতে চায় না, তারা এক ধরনের সামাজিক চাপ অনুভব করেন। এবং এই জায়গা থেকেও আমাদের দাবি যে যেই নারীটা ধর্ষণ হয়েছেন তার পরিবারকে যেন কোনো ধরনের হেয় বা হেনস্থার শিকার না হয়, সেইখান থেকে আমাদের দাবি ছিল। এবং আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ একটাই দাবি করি, কোন নারীর ধর্ষক যেন শাস্তি যেন অবশ্যই পায় এবং যৌন নিপীড়কের বিরুদ্ধে যেন জিরো টলারেন্স গ্রহণ করা হয়। ধন্যবাদ সবাইকে। আপনি যেটা বললেন যে হচ্ছে যে
মানে শুধু বিচারের মুখোমুখি করে ধর্ষণ কমানো যায় কিনা বা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় কিনা এটা। তো আমি মনে করি যে দেখেন বাংলাদেশে বিচারহীনতা, আমি মনে করি বাংলাদেশে বিচারহীনতার প্রভাবেই কিন্তু ধর্ষণের এটা বেড়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে একটা জায়গায় ধর্ষণ হলো, সেই জায়গায় আপনার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হলো না, বা ধর্ষণ হলো ঠিক আছে, আপনার সেই ফাঁসি কার্যকর হচ্ছে 1 বা 2 বছর পর, যেখানে তখন আমাদের আশেপাশের কি মনে করে যে না, আমি ধর্ষণ করলে আমার কোনো হয়তো বা কোনো শাস্তি নেই, বা আপনি যখন এটা র্যাপিডলি কোনো বিচার করছেন না, তখনই কিন্তু জনগণ এটার প্রতি কিন্তু এটা মানে ভরসা পেয়ে যাচ্ছে যে এই দেশে বিচার ব্যবস্থা নেই, এই দেশে হচ্ছে বিচারহীনতা, তো আমি যদি ধর্ষণ করি আমাকে কেউ কিছু বলবে না, বা করলেও আমি আইনের ফাঁকফোকর বা হচ্ছে বিচারহীনতার মধ্যে দিয়ে আমার বের হয়ে আসার সুযোগ আছে, এটা কিন্তু কথা। আর আপনি যখন একটা ধর্ষণ হলো, আপনি তার বিচার কার্য খুব দ্রুত শুরু করেন, 7 দিনের মধ্যে শুরু করে 1 মাসের মধ্যে তার ফাঁসি কার্যকর করে, সময় লাগলে আর একটু দেন, কিন্তু সর্বোচ্চ 1-2 মাসের মধ্যে আপনি ফাঁসির রায় দেন। আপনি যখন একটি ধর্ষণের ইনস্ট্যান্ট হওয়ার পর যখন সেটা আপনি একটি রায় দিবেন, তখন আমি মনে করি যে এভাবে যদি আপনি কিছু বা কার্যকর করেন তাহলে কিন্তু এটা একটু কমে আসবে, এটা আমি তাই মনে করি। না, অবশ্যই আইন প্রয়োগ করে সম্ভব না। আমি মনে করি যে নারীর প্রতি পুরুষ সমাজের বা আমাদের পিতৃতান্ত্রিক সমাজের একটি নোংরা দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু পরিবর্তন অনেক জরুরি। শুধু পরিবর্তন করলে হবে না, নারীদেরকে কিন্তু আপনাকে সেই স্পেসটা করে দিতে হবে। আপনি দেখবেন যে আসিয়ার যখন মানে ধর্ষণ হয়, তখন কিন্তু আসিয়ার পরিবারকে বা আসিয়ার বোন যারা ছিল ওদের কিন্তু বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছিল যে তোরা ধর্ষণের মামলা করিস না, কোর্টে যাস না, কোর্ট কাছারিতে যাস না, নাহলে কিন্তু আমাদের মানে এটা হুমকি দিচ্ছিল। শুধু আসিয়ার না, আপনার কিন্তু মেয়েদের বেশিরভাগ জায়গাতেই কিন্তু যখন ধর্ষণ হয় তখন সেক্ষেত্রে ভিকটিম বানানো হয় কিন্তু মেয়েকে, বলে যে তুই মামলা দিস না, মামলা দিলে কি হবে, তোর পরিবারের সম্মান নষ্ট হবে, তোর পরিবারের সমাজে মুখ দেখাতে পারবে না, এই যে এরকম একটা ব্লেম দেওয়া হয় কিন্তু মেয়েদেরকে। তখন কি করা হয়, ওই মামলার দীর্ঘসূত্রতা করা হয় একটা, তখন কি দেখা যায় যে শেষ পর্যন্ত যারা হচ্ছে ভিকটিমের পরিবার আপনার কি করে মামলা নিতে না পেরে ওটার হাল ছেড়ে দেয়। মানে এই যে ধর্ষণের মামলা দীর্ঘসূত্রতা বা হচ্ছে যে আপনার মানে মেয়েদেরকে কোনো স্পেস না যাবে, মেয়েদেরকে ভিকটিম বানানো, মেয়েদেরকে অপপ্রয়োগ করা বিচারের ক্ষেত্রে, এগুলোই কিন্তু আপনার হচ্ছে ধর্ষণের বেড়ে যাওয়ার মূল কারণ। আজকে এখানে সমবেত হওয়ার মাধ্যমে আসলে কি দাবি জানাচ্ছেন? আচ্ছা, আমরা এখানে সর্বপ্রথম যেটা জড়ো হয়ে দাবি জানাচ্ছি সেটা ছিল যে আসিয়ার ধর্ষকের সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসি কার্যকর হওয়া। কারণ আজকে আপনারা দেখলেন যে আসিয়া মারা গেছিল, এর আগেও আমরা বিভিন্নবার সময় রাজুতে এসে প্রোগ্রাম করেছি যে আসিয়ার আমরা ধর্ষকের ফাঁসি চাই, তখন কিন্তু আসিয়া আমাদের মাঝে ছিল। আজকে সে মারা যেয়ে আমাদের কিন্তু কাঁধে এইটা সে মানে দিয়ে গেছে যে আমার ধর্ষকের বিচার কার্য কিন্তু সম্পন্ন করতে হবে, আসিয়ার ধর্ষকের বিচার কার্য সম্পন্ন করতে হবে, এবং সেটি হবে সর্বোচ্চ পর্যায়ে যে মৃত্যুদণ্ড ছাড়া, ফাঁসি ছাড়া আমি মনে করি না যে এটাই ছিল আমাদের আজকে দাবি। এবং আমাদের তার সাথে আরেকটি দাবি যে এর পরবর্তীতে কোনো নারী যেন ধর্ষণ না হয় বা হচ্ছে নারীদের জন্য বিচার হয়, এর জন্য আমরা মানে মন্ত্রণালয় বরাবর বলতে চাই যে আপনারা একটি নারীদের জন্য আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুন, যেখানে শুধু ধর্ষণেরই বিচার করা হবে, যেন অন্য কোনো মামলার মধ্যে আপনারা ধর্ষণের মামলাটা ফেলে দিয়েন না। ধর্ষণের জন্য একটা আলাদাই আপনারা সেল গঠন করে রাখুন, যেন এই বিচারটা হলে মানে যখন ধর্ষণ হবে তখন যেন বিচার ওই ট্রাইব্যুনালে উঠে এবং দ্রুত সময় বিচার কার্য হয় এবং ধর্ষক তার প্রাপ্য সাজাটা পায়। এখন মানে রীতিমতো অভাবের দায়গ্রস্ত হয়েই কিন্তু আসিয়ার বড় বোনকে বিয়ে দেওয়া হয়েছিল। এরপর যে পরিবারটিতে বিয়ে দেওয়া হয় তারা এই ধরনের মানে ভয়াবহ কি বলা যায় শিখ এবং হচ্ছে যে অসুস্থ পরিবারে বিয়ে দেয়। এখন তার মা বাবা বা তার পরিবারের প্রতি যা যাচ্ছে সেটা আসলে আমাদের পাশে দাঁড়াতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হয়তো আজকে হোক, কালকে হোক, পরশু হোক, আপু একটু পরিবর্তন আনা, যাতে কোনোভাবেই ধর্ষকরা এখানে যারা ধর্ষণের শিকার হয় যে পরিবারগুলো, তাদেরকে যাতে লাঞ্ছনার শিকার হতে না হয় সামাজিকভাবে। আর শুধুমাত্র এখানে তো আসিয়া না, আরও অনেক 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 পরিবার, আমি যেদিন আসিয়া ধর্ষণের শিকার হয়েছে তার পরের দিনই বাংলাদেশে 10টা ধর্ষণ হয়েছে। কারণ বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, তাই যারা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড মানুষ তারা কিন্তু নানানভাবে এই পরিস্থিতিটার সুযোগ নিতে চাচ্ছে। তো সামাজিক প্রতিরোধী কিন্তু আমাদেরকে এই বর্তমান পরিস্থিতিটা থেকে আমাদের উত্তরণ ঘটাতে সাহায্য করবে। এখানে একটা সামাজিক প্রতিরোধ যেমন দরকার, একই সাথে আমরা চাই যে আমাদের সরকার ধর্ষকদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে, তাহলে শুধুমাত্র এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটানো সম্ভব।